নমস্কার বন্ধুরা, রিয়ার ইচ্ছে জানায় সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে। তো আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্প টম সাহেবের বাড়ি, তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা গল্পটি। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা প্রেস করে দেবে। ধন্যবাদ। তো আজকের গল্প শুরু করা যাক। টম সাহেবের বাড়ি। প্রকাণ্ড অট্টালিকা, একতলা, দোতলা, তেতলা, কত যে কামরা তাহা বলিতে পারি না। দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম। মেঝেতে নিবিড় ধুলো পড়িয়াছিল, কোথাও কিছু নাই। হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল, শিশুর পদচিহ্ন। তাহার আগে কি আশেপাশে আর কোনো দাগ নাই, কেবল সেই একটি মাত্র দাগ। অগ্রসর হইয়া সেই পদচিহ্নের ওপর আমার নিজের পা রাখিলাম। অমনি ঠিক সেই সময়ে আমার সম্মুখে আর একটি পায়ের দাগ পড়িল। আমি আমার সঙ্গী ভৃত্যের গা টিপলাম, সেও আমার গা টিপিল। এইরূপে যতই যাই আগে ধুলোর ওপর ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে। কেবল একটি পায়ের পদচিহ্ন, দুই পায়ের দাগ পড়ে না। যখন ঘরের অপর প্রান্তের পাঁচিলের কাছে গিয়ে উপস্থিত হইলাম তখন আর দাগ পড়িল না। সে ঘর হইতে বাহির হইয়া আমরা অন্য ঘর পরিদর্শন করতে লাগলাম। ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম। তখন বেশ রাত্রি হইয়াছিল। ভৃত্য বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের ওপর রাখিল। সহসা ঘরের অন্য দিক হইতে একখানি চৌকি যেন হাওয়ায় ভাসিতে ভাসিতে ঠিক আমার সম্মুখে এসে দাঁড়াইল। আমি বলিয়া উঠিলাম, বাবা, এ কি! ক্রমে দেখিলাম সেই চৌকির ওপর যেন কি বসিয়া রহিয়াছে। মানবের আকৃতি বটে, কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধূম দ্বারা গঠিত। তখন সেই ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়া উঠিলাম। আমার শয়ন ঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল, কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই। সুতরাং এই তলায় অন্যান্য ঘরগুলো পরিদর্শন করতে লাগলাম। একটি ক্ষুদ্র কামরার নিকট গিয়া উপস্থিত হইয়া আমার সঙ্গী ভৃত্য বলিল, এ কি হইল? এ ঘরের দরজা বন্ধ কেন? আমি তো এই মাত্র চাবি খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছিলাম। বিস্ময়ে আমার দ্বারের দিকে চাইয়া দেখিলাম। কি আশ্চর্য! দ্বার আস্তে আস্তে আপনা আপনি খুলিয়া গেল। আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম। এক প্রকার অমানসিক গন্ধে গোটা ঘর পরিপূর্ণ হইতে লাগিল। এক প্রকার ভৌতিক ত্রাসে আমাদের হৃদয় অবসন্ন হইতে লাগল। আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না। নবজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন এই ঘরে উপস্থিত, এইরূপ আমাদের মনে হইতে লাগিল। সর্বনাশ! সহসা ঘরের দ্বার আপনা আপনি বন্ধ হয়ে গেল। সে ঘরে আর অপর দ্বার কি জানালা কিছুই ছিল না। প্রথমে দুইজনের ঘর দ্বার টানাটানি করিয়া দেখিতে লাগিলাম, কিছুতেই খুলিতে পারিলাম না।
আমার সঙ্গী বলিল, অতি পাতলা তক্তা দিয়া কপাট জোড়াটি তৈরি, 2 লাথি মারিলে ভেঙে যাবে, দেখি ভূতে কি করিয়া রক্ষা করে। 2 লাথি নয়, 1000 লাথিতেও সে কপাট ভাঙিল না। আমি অনেক চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই সেই ভগ্নপ্রবণ কপাটটি ভাঙিতে পারিলাম না। শান্ত হইয়া আমরা নিবৃত্ত হইলাম। তখন খল 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 করিয়া বিকট হাসির শব্দে গোটা ঘর ভরে গেল। দ্বারটি আস্তে আস্তে খুলিয়া গেল। সেই ভয়াবহ ঘর হইতে তাড়াতাড়ি আমরা বাহিরে বেরোলাম। সেই ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় এসে দাঁড়ালাম। এক পাশে মিটমিট করিয়া কেমন যেন একটা নীল বর্ণের অলৌকিক আলো জ্বলিতেছিল। কি আলো বা কোথায় থেকে আসছে তা দেখার নিমিত্তই আমাদের তখন নেই। সিঁড়ি দিয়ে আমরা আগে আগে আলোটি দেখলাম তেতলার ঘরে উঠিতে লাগিল। তেতলার ওপরে উঠিয়া একটি সাধারণ শয়ন ঘরে প্রবেশ করিল। যে বৃদ্ধ এই বাড়িতে একাকী বসবাস করিত, এই ঘরটি তাহার ছিল। আমরা এইরূপ অনুমান করিলাম। ঘরের ভিতর একটি দেরাজ ছিল। খুলিয়া দেখিলাম, তাহার ভিতর একখানি রেশমের রুমাল ও 2খানি চিঠি রইয়াছে। দ্বিতলে আসিবার নিমিত্তে সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম। মনে হইল আমার পাশে পাশে চিঠি 2খানি কাড়িয়া লইবার নিমিত্তে কে যেন বারবার চেষ্টা করিতেছে। দৃঢ় মুষ্টিবদ্ধ করিয়া আমি তাহার সে চেষ্টা বিফল করিলাম। আমার শয়নঘরে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের ওপর রাখিলাম। নিকটস্থ একটি ছোট্ট ঘরে ভৃত্যকে শুইতে বলিলাম। মাঝের দ্বার খোলা। যে পত্র 2খানি ওপর হইতে আনিয়াছিলাম, এক্ষণে তাহা পড়িতে লাগিলাম। 50 বৎসর পূর্বে চিঠি 2খানি কোনো একটি পুরুষ তাহার প্রিয়জনকে লিখিয়াছিল, কিন্তু নাম ধাম কাহারও ছিল না। তাহাতে কোনো একটি বিভীষিকার আভাস বেশ পাচ্ছিলাম। কে যেন কাহাকে খুন করিয়াছে, এই ভাবের কথা বুঝিতে পারিলাম। পত্র 2খানি পাঠ করিয়া আমি চৌকির ওপর রেখে বসিলাম। ঘরে 2টি বড় বড় ঝাড়বাতি জ্বলিতেছিল। শীত প্রধান দেশ। ঘরের আগুন জ্বালিবার জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলিতেছিল। সহসা টেবিলের ওপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিল। হাতে পিস্তল নিয়া তাড়াতাড়ি আমি ধরিতে গেলাম, কিন্তু শোঁ করে ঘড়ি যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। আমি আর দেখিতে পাইলাম না। ভৃত্য এই সময় সহসা তাহার ঘর হইতে দৌড়িয়া আসিল। চক্ষু তার রক্তবর্ণ, যেন কোঠর হইতে বাহির হইয়া পড়িতেছে। তাহার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে। মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছিল। বলিল, মহাশয়, পলায়ন করুন, পলায়ন করুন। এই স্থানে আর তিলার্ধকাল থাকিলে মারা পড়িবেন। বাপরে, কি ধরিল রে! এই রূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়া নামিতে লাগিল। তাহাকে ফিরাইবার নিমিত্তে আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইলাম, কিন্তু ধরিতে পারিলাম না। সে দরজা খুলিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সেই ভয়াবহ শ্মশান সদৃশ অট্টালিকার ভিতর আমি তখন একা।
প্রাণে আমার অতিশয় ত্রাস হইল। একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি, কিন্তু বন্ধু বান্ধব সকলে হাসিবে, বিদ্রূপ করিবে, যা থাকে কপালে, এই মনে করিয়া পুনরায় আমি ওপরে উঠিলাম। আমার সম্মুখে তাল গাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল। তাহার মস্তক ছাদে ঠেকিল, সেই মস্তকে চক্ষু দুইটি জ্বলিতে লাগিল। সর্বশরীর আমার শিহরিত হইয়া উঠিল। পিস্তলটি হাত হইতে আমার পড়িয়া গিয়াছিল। আমি তাহার রইবার নিমিত্তে হাত বাড়াইলাম, কিন্তু অসাড় অবশ হাত উঠিতে পারিল না। আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম, কিন্তু সেটাও পারলাম না। চিৎকার করতে চেষ্টা করিলাম, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। জ্ঞানহত হইবার উপক্রম হইল। কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল। ভাবিলাম, যদি ভয় করি তাহলে আমি নিশ্চিত প্রাণ হারাইব। এইরূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম। বাতি নিভিল, অগ্নিস্থানে অগ্নি নির্বাণ হইল, তথাপি ঘর অন্ধকারে আবৃত হইয়া গেল। আমি ভাবলাম, যেমন করিয়া হোক ঘরের আলো জ্বালিয়া রাখিতে হইবে, অন্ধকারে থাকিলে মারা পড়িব। পুনরায় উঠিতে চেষ্টা করিলাম, এবার উঠিতে পারিলাম। আস্তে আস্তে গিয়ে একটা জানালা খুলিয়া দিলাম। জ্যোৎস্না রাত্রি ছিল। অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল। সেই আলোকে দেখিলাম যে তাল বৃক্ষ প্রমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নেই। কেবল তাহার ছায়াটি একপার্শ্বে দণ্ডায়মান রইয়াছে। পুনরায় গিয়ে আমি চৌকিতে বসিলাম। পীত, হরিত, লোহিত নানা বর্ণের গোলাকার আলোক এতক্ষণ ঘরের চারিদিকে ঘুরিয়া গড়াইয়া বেড়াতে লাগিল। তাহার পর ভূমিকম্প হলে যেমন হয়, ঘর সেই রূপ দুলিতে লাগিল। যে চৌকির ওপর চিঠি দুইখানি রাখিয়াছিলাম, তাহার নিচ হইতে একটা জীবন্ত মানুষের হাত বাহির হইল। তাড়াতাড়ি আমি সেই হাতখানি খপ করিয়া ধরিলাম, কিন্তু হাত দুটো চিঠি দুটি নিমেষের মধ্যে নিয়া অদৃশ্য হইয়া গেল। মাঝে মাঝে আমার যেন মনে হলো কেহ আমাকে গলা টিপিয়া মারিয়া ফেলিবার চেষ্টা করছে। আমার ঘাড় ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে হাতও আসিতে লাগিল। সাহসে ভর করিয়া আমি বারবার সেই ভৌতিক হাত ঝাড়িয়া ফেলিতে লাগিলাম। সে রাত্রিতে আমি যে কি করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য। নমস্কার বন্ধুরা, আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবে, আর ভুল ত্রুটি মার্জনা করে দেবে। ধন্যবাদ সবাইকে।